প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতদিন আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করেছিলাম। তো বহুব্রীহি সমাসের আলোচনায় একটি কথা আমরা বারবার বলেছি, পূর্বপদ এবং পরপদ। ব্যাস বাক্যের মধ্যে যে পূর্বপদ এবং পরপদ থাকে, অর্থাৎ সমসমান পদগুলো থাকে, এই সমসমান পদগুলো কোনো পদেরই অর্থ প্রকাশ না করে আলাদা পদকে বুঝিয়ে থাকে বা আলাদা অর্থ প্রকাশ করে থাকে। এখান থেকে একটু প্রশ্ন দু একটি না করলে হবে না। তো রিয়াকে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, বলতো ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়? রিয়া বলো, ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়? ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়ে থাকে। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস ছিল। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের সমস্ত পদে কোন কোন প্রত্যয় যুক্ত হয়? রিয়া বলো। মাইশার স্পিকার এখন বন্ধ। যে আমাদের শিডিউল অনুযায়ী যে পড়াগুলো দেয়া আছে সেই পড়াগুলো রেগুলারই সম্পূর্ণ করে রাখা ভালো, তাহলে তোমাদের জন্য সহজ হবে, ক্লাসগুলো দেখলে সহজ হবে। এর পাশাপাশি তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয়, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে গ্রুপে প্রশ্ন করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন প্রশ্ন করবে তখন দেখবে যে আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করা থাকলেও আমরা কিন্তু এগুলো সলভ দিব। গতকালকে যে হোমওয়ার্ক দেয়া ছিল, এই হোমওয়ার্কের ক্ষেত্রে আমরা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি না। তোমরা অনেকে হোমওয়ার্ক জমা দাও না, কিছু শিক্ষার্থী হোমওয়ার্ক দিয়ে থাকে। আমার মনে হয় সবারই একটু সচেতন হওয়া দরকার। আজকে আমরা দ্বিগু সমাস এবং অবয়ব সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে দ্বিগু সমাস। এই সমাসটি সমাহার মিলন অর্থে ব্যবহৃত হয়। সমাহার সমষ্টি বোঝানো হচ্ছে মূলত, এবং মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলা হয় থাকে। এখানে বিষয় হচ্ছে দুইটা, একটি সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ থাকবে। পূর্ব পদে থাকবে সংখ্যাবাচক শব্দ, পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদে যে পদটি থাকবে সেই পদটি হবে বিশেষ্য পদ, এবং সমাস নিষ্পন্ন দ্বিগু সমাসের যে সমাস নিষ্পন্ন পদ থাকবে সমাস নিষ্পন্ন যে পদটি থাকবে সেই পদটি সমস্ত পদটি, আবার সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলা হয়, সেই সমস্ত পদটি বিশেষ্য পদ হবে। যেমন তিন কালের সমাহার, আমরা যদি উদাহরণ দিই, তিন কালের সমাহার। তাহলে প্রথমে আমাদের যে শর্ত ছিল যে সমাহার বা মিলন অর্থে এই দ্বিগু সমাস সম্পন্ন হয়ে থাকে, পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকবে। তিন একটি সংখ্যাবাচক শব্দ, পরে যে শব্দটি আছে পরপদ, এটি বিশেষ্য পদ। তাহলে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় কোন অর্থে? সমাহার, সমষ্টি বা মিলন অর্থে। তাহলে সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয়ে থাকে দ্বিগু সমাস। তাহলে ত্রিকাল, তিন অর্থে ত্রি শব্দটির ব্যবহার আমরা জানি। শত অব্দের সমাহার শতাব্দী। তাহলে শত একটি সংখ্যাবাচক শব্দ, অব্দ
শত অব্দের সমাহার শতাব্দী। তাহলে শত একটি সংখ্যাবাচক শব্দ, এরপর অব্দ শব্দটি রয়েছে, এই অব্দটি বিশেষ্য পদ, সমাহার অর্থে বোঝায় শতাব্দী। শত অব্দের সমাহার শতাব্দী। 13 নদীর সমাহার 13 নদী, পঞ্চভূতের সমাহার পঞ্চভূত, মানে 4 ভুজের সমাহার চতুর্ভুজ। এইভাবে আমাদের এই দ্বিগু সমাসটি সম্পন্ন হয়ে থাকে। দ্বিগু সমাসের যতটুকু আলোচনা আছে এখানে আরেকটি বিষয় আমরা সমাসের ক্ষেত্রে দেখেছি যে সমাসের সমস্ত পদের ক্ষেত্রে যখন আমরা সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ আমরা পাবো, সেই বাক্যাংশের অন্তর্গত পদগুলোর মধ্যে দুইটা ভাগ আছে, পূর্বপদ আর একটি পরপদ। দ্বিগু সমাসের পরপদ প্রধান সমাস। দ্বিগু সমাসটি হচ্ছে পরপদ, পরপদ প্রধান সমাস। দ্বিগু সমাসে পরপদের অর্থটি প্রাধান্য পেয়ে থাকে। এই কয়েকটি বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে দ্বিগু সমাস সম্পর্কে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা অনেকে বলতে পারবো। তাহলে দ্বিগু সমাস সমাহার বা মিলন অর্থে ব্যবহৃত হয়। দ্বিগু সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে যে শব্দটি থাকবে সেই শব্দটি হবে বিশেষ্য পদ। সমাস নিষ্পন্ন পদটি বা শব্দটি হবে, পদটি যে তৈরি হবে সেই সমস্ত পদটি হবে বিশেষ্য পদ। প্রশ্ন আসতে পারে যে দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়ে থাকে? রাশিদা বলো, সমাস নিষ্পন্ন পদটি দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়ে থাকে? মায়েশা বলো দেখি। দ্বিগু সমাসের সমস্ত পদটি কোন পদ হয়ে থাকে? বিশেষ্য পদ। হ্যাঁ, বিশেষ্য পদ হয়ে থাকে। তো যে উদাহরণগুলো আমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে এই উদাহরণগুলো আমরা চতুর্ভুজের সমাহার চতুর্ভুজ, তারপর 3 বা মোহনার সমাহার ত্রিমোহনী, শত অব্দের সমাহার শতাব্দী, তিন কালের সমাহার ত্রিকাল, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, এভাবে কিন্তু আমাদের 3 পদের সমাহার ত্রিপদী, এইভাবে আমাদের এই দ্বিগু সমাস নিষ্পন্ন হয়ে থাকে। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, এই যে শতাব্দী শব্দে কিন্তু শেষে সমস্ত পদে অতিরিক্ত দীর্ঘই আমরা যুক্ত করেছে। ত্রিমোহনী শব্দের সমস্ত পদে দীর্ঘই প্রত্যয় দিয়ে যুক্ত হয়েছে। এভাবে আমাদের প্রত্যয় যুক্ত হতে পারে দ্বিগু সমাসে, কিন্তু শর্ত হচ্ছে পূর্ব পদে অবশ্যই সংখ্যাবাচক শব্দ থাকবে। এরপরে আমরা যে সমাসটি নিয়ে আলোচনা করব সেই সমাসটি হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাসের পূর্ব পদে অব্যয় থাকবে এবং অব্যয় পদেরই অর্থটি প্রাধান্য পাবে। আমরা এখানে মনে রাখতে হবে যদি পূর্ব পদে অব্যয় যোগে সমাস সাধিত হয় এবং এই অব্যয় পদেরই অর্থটি প্রাধান্য পায় তখন তাকে বলা হবে অব্যয়ভাব সমাস। এই অব্যয় সমাসের পূর্ব পদে যে অব্যয়টি যুক্ত হবে সেই অব্যয়টি যে অর্থ প্রকাশ করে ব্যাস বাক্যের মধ্যে সেই অর্থটি লিখে ব্যাস বাক্য তৈরি করতে হবে। আমরা কয়েকটি অব্যয় বলতে মূলত আমাদের এখানে উপসর্গ যেগুলো আছে এগুলো ব্যবহৃত হয়। যেমন সরি আ একটি উপসর্গ, এটি কোন অর্থে বসে থাকে? এই উপসর্গটি যদি কোনো শব্দের আগে বসে তাহলে সেটি পর্যন্ত অর্থ প্রকাশ করে। এই অর্থ দিয়ে আমাদের ব্যাস বাক্য তৈরি করতে হবে। দেখো আমরা যদি একটি সমস্ত পদ দেখি, যেমন আজীবন একটি শব্দ আছে,
তাহলে পূর্ব পদে কি আছে? পূর্ব পদে একটি অব্যয় পদ আছে, অব্যয় আছে মানে একটি উপসর্গ আছে। আমরা দেখতে পাচ্ছি জীবন একটি শব্দ, তাহলে জীবন শব্দের সাথে আমাদের অব্যয় যোগে, পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন হবে শব্দটি। পরবর্তী পদে আছে, সমস্ত পদে জীবন শব্দটি আছে। এখন আ উপসর্গটি যুক্ত হয় বা অব্যয়টি যুক্ত হয় পর্যন্ত অর্থে। তাহলে ব্যাস বাক্য যখন আমরা তৈরি করব তখন এই অর্থটি ব্যাস বাক্যের মধ্যে লিখতে হবে। জীবন পর্যন্ত সমান সমান হবে আজীবন। এভাবে বিভিন্ন অর্থে আমাদের অব্যয়গুলো ব্যবহৃত হয়ে থাকে। প্রথম অব্যয় আছে আমাদের পাঠ্যবইয়ে আ অব্যয়টি আছে। প্রথমে আছে উপ অব্যয়। উপ, এই উপ অব্যয়টি সামীপ্য অর্থে বসে। সামীপ্য অর্থে বসতে পারে। একটি অব্যয় একাধিক অর্থে ব্যবহৃত হয়। যেমন উপ আমরা অব্যয়টি লিখেছি, এই অব্যয়টি সামীপ্য ব্যতীত আরো অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন সাদৃশ্য অর্থে ব্যবহৃত হতে পারে, সাদৃশ্য অর্থে ব্যবহৃত হতে পারে আমাদের পাঠ্য বইয়ে এগুলো আছে। যেমন কুলের সমীপে, এখন যখন আমরা ব্যাস বাক্য তৈরি করব তাহলে কুলের সমীপে উপকূল, আমাদের সমস্ত পদ হবে উপকূল। কণ্ঠের সমীপে উপকণ্ঠ। প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে যে সামীপ্য অর্থে কোন উপসর্গ অব্যয়টি ব্যবহৃত হয়, তখন চারটি অপশন থাকবে, একটি সঠিক উত্তর থাকবে। সেই সঠিক উত্তরটি আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। পরবর্তী বলেছি সাদৃশ্য অর্থে উপ অব্যয়টি ব্যবহৃত হয়ে থাকে। যেমন শহরের সদৃশ, উপশহর। বনের সদৃশ, উপবন। আমরা এখানে প্রথম যে অব্যয়টি দেওয়া আছে উপ, পরবর্তী অব্যয় আছে বিপসা অর্থে। বিপসা শব্দের অর্থ বারবার। এই বিপসা অর্থে অনু এবং প্রতি, এই দুইটি অব্যয় যুক্ত হতে পারে। উদাহরণ দিতে পারে আমরা দিন দিন। বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা বারবার সংঘটিত হওয়া বোঝাতে বিপসা অর্থ প্রকাশ করা হয়। এই বিপসা অর্থে অনু এবং প্রতি অব্যয়টি ব্যবহৃত হয়। দিন দিন তাই আমরা বলবো প্রতিদিন। পরের উদাহরণটি আমরা কিন্তু ক্ষণ ক্ষণ অনুক্ষণ। এইভাবে আমাদের প্রতি যে উপসর্গটি আছে বা অব্যয়টি রয়েছে এটি বিরোধ অর্থেও ব্যবহৃত হয়। প্রতি এই অব্যয়টি বিরোধ অর্থে, যেমন বিরুদ্ধবাদ, প্রতিবাদ, বিরোধ, বিরোধ অর্থে প্রতি এই অব্যয়টি ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিতে পারি বিরুদ্ধবাদ, প্রতিবাদ। এভাবে বিভিন্ন অর্থে আমাদের অব্যয়গুলো ব্যবহৃত হয়ে থাকে। তবে অব্যয়ের অর্থটি প্রধান। এখন কিভাবে অব্যয়ের অর্থটি প্রধান এটি আমরা জানতে, দেখো জীবন শব্দটি একটি অর্থ পর্যন্ত একটি অর্থ, কিন্তু আজীবন বলতে যতক্ষণ জীবন আছে মানে পর্যন্ত অর্থেই
ব্যবহৃত হয়ে থাকে। যতক্ষণ জীবন আছে, জীবন পর্যন্ত যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ আমি এই কাজটি করে যাব, আজীবন এই কাজটি করবে। আমরা উদাহরণ দিতে পারি, আমরণ তোমার কাছে ঋণী থাকবো। আমরণ মানে কি? মরণ পর্যন্ত, যতক্ষণ মরণ না হবে পর্যন্ত। অব্যয়ের অর্থটি মূলত আমাদের সমস্ত পদে প্রাধান্য পাবে। এ কারণে একে বলা হয় অব্যয়ভাব সমাস। এই অব্যয়ভাব সমাসের পূর্ব পদ প্রধান। অব্যয়ভাব সমাসে পূর্ব পদ প্রধান। অব্যয়ভাব সমাসটি পূর্ব পদ প্রধান। যদি প্রশ্ন আসে যে অব্যয়ভাব সমাসের কোন পদ প্রধান, তখন আমরা খুব সহজে উত্তর দিতে পারবো অব্যয়ভাব সমাসে পূর্ব পদ প্রধান। তো প্রিয় শিক্ষার্থী মাইশা, বলো তো এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, সমস্যা নাই। রাশিদা, রাশিদা কে? তোর ডাক নাম কি? স্যার সুমাইয়া আমি। সুমাইয়া আমি। আচ্ছা স্যার ফোন না কাজ করছিল না, নেটের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, নেটের প্রবলেম, ঠিক আছে। আসলে ক্লাসগুলো দেখার পাশাপাশি আমাদের শিডিউলে মানে পড়া ফিক্সারে যে হোমওয়ার্ক দেয়া আছে, এই হোমওয়ার্কটি অবশ্যই প্রতিদিনই তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এগুলো দেওয়া দরকার। তো আরো কিছু অব্যয় আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেমন অভাব অর্থে নি অব্যয়টি ব্যবহার করা হয়। নি, নি এটি কি অব্যয়, উপসর্গ অব্যয়, অভাব অর্থে বসে। যেমন আমিষের অভাব, আমরা বলতে নিরামিষ। নিরামিষ শব্দটি কিভাবে আসলো, এই শব্দটি কিন্তু আমাদের একটু আগে জানা দরকার, শব্দটি কিভাবে আসলো। দেখো, আমরা বলছি অভাব অর্থে কি উপসর্গ যুক্ত হবে? নি উপসর্গ যুক্ত হবে। এরপরে আমিষ, এখানে বিসর্গ যোগ স্বরধ্বনি, সন্ধির একটি নিয়ম আছে। বিসর্গ যোগ স্বরধ্বনি, যেহেতু অব্যয় পদটি পূর্বে বসে, আমাদেরকে পূর্বে বসাতে হবে। আমরা পূর্বে বসিয়ে নিলাম। এরপরে বিসর্গের পরে স্বরধ্বনি যদি থাকে তবে বিসর্গের জায়গায় র হয়, তাহলে কি পাবো? র পেলাম। পরবর্তী শব্দে মানে পরপদে স্বরে আছে, এই কাল হিসাবে যুক্ত হবে। বাকি যে বর্ণগুলো আছে বর্ণগুলো যুক্ত করে দিতে হবে। অর্থাৎ সমাসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যদি সন্ধির নিয়ম প্রযোজ্য হয়, সেক্ষেত্রে সন্ধিটি আমাদেরকে সন্ধির নিয়মটি প্রয়োগ করে সমস্ত পদ গঠন করতে হবে। অনতিক্রম্যতা অর্থে যথা অব্যয়টি ব্যবহৃত হয়। অনতিক্রম্যতা মানে অতিক্রম না করা। এই অনতিক্রম্যতা অর্থে যথা অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন বিধিকে অতিক্রম না করে, বিধিকে অতিক্রম না করে, যথাবিধি। যখন আমরা অব্যয়ভাব সমাসে ব্যাস বাক্য তৈরি করব, তখন যে অর্থে অব্যয়টি ব্যবহৃত হয় সেই অর্থটি প্রয়োগ ঘটাতে হবে। রীতিকে অতিক্রম না করে, যথারীতি। সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য। এইভাবে আমাদের অব্যয়গুলো ব্যবহার করা হয়। আমরা যে অব্যয়টি ব্যবহার করেছি এটি পর্যন্ত অর্থ ছাড়াও ঈষৎ অর্থে, ঈষৎ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যেমন ঈষৎ নত, আনত, ঈষৎ রক্তিম, আরক্তিম।
অব্যয়ভাব, এগুলো আমাদের টোটাল মূলত 6 ধরনের সমাস নিয়ে আলোচনা। এছাড়া আরো 2 ধরনের অপ্রধান সমাস রয়েছে, যেমন প্রাদি সমাস এবং নিত্য সমাস। এই দুটি সমাস সম্পর্কে আলোচনা করেই আজকের আলোচনা ক্লাস শেষ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের প্রাদি সমাসে আমরা জানি যে এখানে অব্যয় যুক্ত হয়ে থাকে, তবে পরপদ যেটি থাকবে সেই পরপদটি কৃদন্ত পদ হবে, অর্থাৎ কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদ হবে। তাহলে পূর্ব পদে যদি প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তাকে বলা হয় প্রাদি সমাস। তাহলে প্রাদি সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রাদি সমাসের পূর্ব পদে প্র, অনু, প্রতি এইগুলো যুক্ত হবে। এরপরে যে পদটি থাকে পরপদ, এই পরপদটি হবে বিশেষ্য, এবং বিশেষ্য হলে এটা কৃদন্ত পদ হবে, মানে কৃৎ প্রত্যয় সাধিত পদ। কৃৎ প্রত্যয় সাধিত পদ মানে কৃদন্ত পদের সাথে যে সমাস হবে, এবং পূর্ব পদে যদি প্র, পরা, প্রতি এই যে অব্যয়গুলো আছে সেই অব্যয়গুলো যখন থাকবে, প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয় যদি থাকে এবং পরপদে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্য পদ থাকে, তখন তাকে বলা হয় প্রাদি সমাস। যেমন প্র যে বচন, প্র যে বচন, তাহলে প্র শব্দটি মূলত প্রকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃষ্ট যে বচন, প্রবচন। পরি মানে চতুর্দিকে যে ভ্রমণ, পরিভ্রমণ। প্রভাত, প্রকৃষ্ট রূপে ধাতু প্রভাত। অনুতে যে তাপ, অনুতাপ। এইভাবে আমাদের প্রাদি সমাসগুলো সম্পন্ন হয়ে থাকে। এরপর আসে নিত্য সমাস, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, অর্থাৎ ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলা হয়। একইভাবে এই অব্যয়ভাব সমাসের মতোই তদর্থবাচক, মানে এই যে অর্থটি ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে বিশদ অর্থ করতে হবে, যে অর্থটি প্রকাশ করবে নিত্য সমাসে, সেই অর্থ প্রকাশ করার জন্য ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগ করে আমাদেরকে অর্থটিকে বিশদ বা বড় করে তুলতে হবে। যেমন উদাহরণ দিতে পারি, অন্য গ্রাম। আমরা এই শব্দটির যখন সমস্ত পদ গঠিত, এটি কিন্তু সমাসবদ্ধই আছে। এখন এই শব্দটিকে আমরা এই অর্থটি, অন্য অর্থটি প্রকাশ করার জন্য আমরা যে শব্দটি ব্যবহার করি সেই শব্দটি হচ্ছে অন্ত। আমাদের এই শব্দটি অন্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এই যখন সমস্ত পদ গঠন করব, তখন গ্রামান্তর। কেবল দর্শন, দর্শন মাত্র। এইভাবে আমাদের সমাজ সম্পর্কে প্রাদেশিক নিত্য সমাজগুলো সাধিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের আজকের পড়া এবং সমাজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে পারো। মাইশা, রাশিদা এবং রিয়া, বলতো তোমাদের সমাজ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি? সমাজ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারো। যদি তুমি, আমরা প্রায় আজকে 15 দিন যাবত এই সমাজ নিয়ে আলোচনা করছি, মানে 6টা ক্লাস। তো
তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।